আসসালামু আলাইকুম, ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা সাধারণত যে পেশেন্ট গুলো দেখি তাদের ভিতর কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে এই কমপ্লেন করে যে তাদের খাওয়ার পরে খাবারটা উপরের দিকে উঠে আসে, কিংবা খাবার খাওয়ার পর বুক জ্বালাপড়া করে। তো সাধারণত এটাকে আমরা ডাক্তারি ভাষায় এসিড রিফ্লাক্স বলি, অথবা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড বলা হয়। তো আজকে আমরা এই ভিডিওতে শিখবো কিভাবে এই ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে আমরা এসিড রিফ্লাক্সের কারণ ও মেকানিজম এবং ট্রিটমেন্ট করে থাকি। আমরা আগেও বলেছি যে ফাংশনাল মেডিসিন শুধুমাত্র ওষুধ দিয়ে এসিড রিফ্লাক্সকে বন্ধ করে না, বরং এটার যে রুট কজ সেটা খুঁজে সমাধান করতে চায়। ফাংশনাল দৃষ্টিকোণ থেকে জার্ডের সম্ভাব্য কি কারণ হতে পারে? প্রথম আমরা চিন্তা করি যে এসিড রিফ্লাক্সের মেইন কারণ হচ্ছে পাকস্থলীর এসিড কমে যাওয়া। সাধারণত ধারণা করা হয় যে এসিড রিফ্লাক্স বেশি এসিডের কারণে হয়, কিন্তু ফাংশনাল মেডিসিনের মতে বেশিরভাগ ক্ষেত্রে এটি কম এসিডের কারণে হয়ে থাকে। সাধারণত যদি আমরা একটি ছোট পরীক্ষা দিয়ে টেস্ট করতে পারি, সকালে খালি পেটে আমরা বাসায় যদি বেকিং সোডা টেস্ট করি, 1 গ্লাস পানিতে 4/1 চা চামচ বেকিং সোডা খাওয়ার পরে যদি আমাদের 3 থেকে 5 মিনিটের ভিতর ঢেকুর ওঠে, তাহলে দেখা গেছে যে আমার স্টোমাক অ্যাসিড পর্যাপ্ত আছে। আর যদি ঢেকুর না হয় তাহলে বোঝা যাবে যে পর্যাপ্ত স্টোমাক অ্যাসিড নেই। এই কম অ্যাসিড কিভাবে রিফ্লাক্স ঘটায়? সাধারণত আমাদের যখন পাকস্থলীর অ্যাসিড কমে যায় তখন খাবার ঠিক মতো হজম হয় না, বেশি সময় ধরে খাবারটা পেটে থাকে। এজন্য অনেকে কমপ্লেন করেন যে খাবার পর পেট ভরা ভরা লাগে। তারপরে হচ্ছে আমাদের যে ইসোফেগাসের যে স্ফিংটার আছে, লোয়ার ইসোফেগাস স্ফিংটার চাপের কারণে এটা ডিলে হয়ে যায়, ফলে স্টোমাক অ্যাসিড ও আনডাইজেস্টেড যে খাবার সেটা আসে এবং সেটা রিফ্লাক্স সৃষ্টি করে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন। এটা সাধারণত পাকস্থলীতে থাকা এই ব্যাকটেরিয়া আমাদের অ্যাসিডের ভারসাম্য নষ্ট করে। আমরা জানি যে এটা ইউরেজ নামক একটা এনজাইম সিক্রেশন করে। এটা অ্যাসিডের যে পাকস্থলীর অ্যাসিডকে অ্যালকালাইন করে এবং এই অ্যালকালাইন পরিবেশে সে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। ফলে এটা দীর্ঘমেয়াদী একটি ক্রনিক ইনফ্লামেশন তৈরি করে, গ্যাস্ট্রাইটিস এবং রিফ্লাক্স এমনকি আলসার তৈরি করতে পারে। তো আরেকটা অন্যতম কজ হচ্ছে খাদ্য অ্যালার্জি বা ইনটলারেন্স। আমরা জানি যে গ্লুটেন, দুগ্ধজাত খাবার, চিনি ও প্রক্রিয়াজাত খাবার আমাদের যে স্ফিংটার সেটাকে দুর্বল করতে পারে। এগুলো ইনফ্লামেশন তৈরি করে, যা রিফ্লাক্সকে আরো বাড়িয়ে দেয়। আরেকটা অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস এবং সিম্প্যাথেটিক ওভারড্রাইভ। অতিরিক্ত মানসিক চাপ আমাদের হজম ক্ষমতাকে কমিয়ে দেয়। স্ট্রেসের কারণে পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ অনেক ক্ষেত্রে কমে যায়। আমরা জানি যে ভেগাস নার্ভের যে কার্যকারিতা এক্ষেত্রে কম হওয়ার কারণে খাবার ধীরে ধীরে হজম হয় এবং এটা রিফ্লাক্স সৃষ্টি করতে পারে। তারপরে হচ্ছে যারা জার্ডে ভোগেন দীর্ঘমেয়াদী, তাদের পরবর্তীতে স্টোমাক অ্যাসিড পর্যাপ্ত না থাকার কারণে তাদের বাইল সিক্রেশন ঠিকমতো হয় না, এনজাইম ঠিকমতো সিক্রেশন হয় না, ফলে তাদের কনস্টিপেশন হয়। দীর্ঘ সময় আনডাইজেস্টেড যে খাবারটা পেটে থাকে এটা ব্লোটিং সৃষ্টি করে, অনেক ক্ষেত্রে সিবো তৈরি করতে পারে। দেখা গেছে যে আমাদের যে পেটে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে আমরা সিবো বলি। এগুলো পেটের যে চাপ বাড়ায়, ফলে ইসোফেগাসের যে স্ফিংটার সেটা আরো দুর্বল হয়ে যায়। তো যখন আমরা যার ডায়াগনোসিস করি, সাধারণত আমরা ফাংশনাল মেডিসিনে কিছু টেস্ট করি। তো বেশিরভাগ টেস্ট সাধারণত আমাদের দেশে হয় না। যেটা কমন টেস্ট আমরা আগেও বললাম যে বেকিং সোডা টেস্ট করে আমরা দেখি যে তার স্টোমাক অ্যাসিড পর্যাপ্ত আছে কিনা, ঘরোয়া পরীক্ষা। আরেকটা টেস্ট হচ্ছে তার গ্যাস্ট্রিক অ্যাসিড লেভেল টেস্ট, এটা হিডেলবার্গ টেস্ট করা হয়। তারপরে হচ্ছে এইচ পাইলোরি আছে কিনা সেটার জন্য আমরা স্টুল অ্যান্টিজেন টেস্ট করা হয়, অথবা ইউভিটি ইউরিয়া ব্রেড টেস্ট করে আমরা দেখবো যে এইচ পাইলোরি পজিটিভ না নেগেটিভ। তারপরে হচ্ছে ফুড ইনটলারেন্স টেস্ট অনেক ক্ষেত্রে করা হয়। তো ফাংশনাল মেডিসিনের এটা সমাধান কি? যারা দীর্ঘদিন ধরে জার্ডে ভুগতেছেন, তাদের সাধারণত মন মানসিকতারও পরিবর্তন হয়। এই পেশেন্ট গুলো দেখা গেছে তাদের ঘুম হয় না, তাদের মানসিক চাপে থাকেন, এবং দেখা গেছে যে তার অন্যান্য যে দীর্ঘদিনের কাজকর্ম এটার ব্যাঘাত ঘটে। প্রথমে আমরা ফাংশনাল মেডিসিনে আমরা এটার কজ বের করলাম। তারপরে এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু স্টোমাক অ্যাসিড কম থাকে, সেক্ষেত্রে আমরা এই অ্যাসিডটাকে রিস্টোরেশন করি। আমরা জানি যে বিটেন, হাইড্রোক্লোরাইড, পেপসিনের সাপ্লিমেন্ট এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। তারপরে লেবু পানি, অ্যাপেল সিডার ভিনেগার এটা অ্যাসিড বাড়াতে পারে। তারপর ডাইজেস্টিভ বিটার, করলার জুস অনেক ক্ষেত্রে অ্যাসিড সিক্রেশন বাড়ায়। তারপরে যদি এইচ পাইলোরি পজিটিভ থাকে, সেক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট করা যায়। আমরা গতানুগতিক ট্রিটমেন্ট জানি যে ট্রিপল থেরাপি দেওয়া হয়। তবে ট্রিপল থেরাপি বা কোয়াড্রুপল থেরাপি দিলে সাময়িক উপকার পাওয়া যায়, কিন্তু দেখা গেছে দীর্ঘমেয়াদী এই ট্রিটমেন্টের কারণে পেশেন্টের যে উপকারী ব্যাকটেরিয়া গুলো ধ্বংসপ্রাপ্ত হয়। তো সেক্ষেত্রে আমরা ন্যাচারাল ট্রিটমেন্টের হিসেবে মাস্টিক গাম, তারপরে ডিজেল লিকোরাইস, জিঙ্ক কার্নিসিন, এটা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া ধ্বংসে সহায়তা করে। আজ হচ্ছে যে খাবার, আমরা গ্লুটেন, দুধ, চিনি, প্রক্রিয়াজাত খাবারকে বাদ দিতে বলি। হোল ফুড, হজমযোগ্য, অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট, এগুলো আমরা খাওয়ার জন্য পেশেন্টকে অ্যাডভাইস করি। অনেক সময় আমাদের
আমাদের যে পেটের উপকারী অপকারী যে ভারসাম্য নষ্ট হয়, সেক্ষেত্রে আমরা যদি পেশেন্ট সহ্য করতে পারে ফার্মেন্টেড খাবার খেতে পারে, কিমচি, সাওয়ারক্রাট, আর হচ্ছে অনেক সময় আমরা প্রোবায়োটিক কিছু পেশেন্টকে অ্যাডভাইস করি খাওয়ার জন্য। তো আর্লি ঘুমানোর জন্য আমরা অ্যাডভাইস করি, এবং রাতের খাওয়াটা যাতে দেরি না হয়। হ্যাঁ, আমাদের ঘুম এবং রাতের খাওয়ার ভিতরে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ব্যবধান থাকা জরুরি, খাবারটা যাতে হজম হওয়ার সুযোগ পায়। আর দেখা গেছে যে যারা জার্ডে দীর্ঘদিন ধরে ভোগেন, হ্যাঁ, তারা দেখা গেছে রাতের বেলা তাদের অ্যাসিডিটি বৃদ্ধি পায়। হ্যাঁ, তারা অনেকেই খাওয়ার পরেই ঘুমাতে যান, তাতে করে তার এই প্রবলেমটা আরো বেড়ে যায়। তো খাওয়ার সঙ্গে সঙ্গে শোয়া যাবে না, 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। আবার বেশি করে খাওয়া যাবে না, খাওয়ার সময় খাবার চিবিয়ে খেতে হবে। আর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমরা সবসময় বলি যে ব্রেথিং এক্সারসাইজ করার জন্য, এতে করে আমাদের বলছে যে স্ট্রেসটা অনেকটা কমবে। তো অ্যাসিড রিফ্লাক্স শুধুমাত্র বেশি অ্যাসিডের সমস্যা নয়, বরং এটা কম অ্যাসিড, তারপরে হচ্ছে আমাদের জানি যে ফুড সেন্সিটিভিটি এবং গাট ডিসবাসের কারণে হয়, এবং অনেক সময় এইচ পাইলোরি সংক্রমণের কারণে এই অ্যাসিড রিফ্লাক্স অ্যাগ্রাভেট করে, আরো বেড়ে যায়। তো আমরা ফাংশনাল মেডিসিনের রোগের মূল কারণ চিহ্নিত করে যদি আমরা তার খাদ্য, তার হজম, তার গাট হিলিং, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং লাইফস্টাইল পরিবর্তন করি, তাহলে পেশেন্টরা এই সমস্যা থেকে ইনশাআল্লাহ খুব দ্রুত বের হতে পারে। তো আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।